সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি আলতাফ হোসেন লিমন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব অনার্স থার্ড ইয়ার তোমাদের একটি গুরুত্বপূর্ণ একটি পেপার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আমাদের এই অধ্যায়ে অর্থাৎ এই পেপারে একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় রয়েছে চ্যাপ্টার 2। সেই চ্যাপ্টার 2 এর আমাদের একটা অধ্যায়ের নাম হচ্ছে গ্রুপ। তাহলে আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে এই গ্রুপ নিয়ে আলোচনা করব। মূল আলোচনা হবে আমাদের গ্রুপ নিয়ে আলোচনা হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের গ্রুপ নিয়ে আলোচনা করার পূর্বে শুরুতে আমাদের যে জানতে হবে সেটা হচ্ছে কি বাইনারি অপারেশন। তা বাইনারি অপারেশন কাকে বলে? তা বাইনারি অপারেশন হচ্ছে, মনে করো আমি তোমাদের একটা সেট নিলাম এ সেট। এই সেটের উপাদানগুলি হচ্ছে 1 -1 i -i। এই সেটের আমি চারটি উপাদান নিলাম, যে উপাদানগুলি হচ্ছে 1 -1 i -i। তাহলে এই সেটের যে কোনো দুটি উপাদান নিব, একটা 1 একটা -1। দুই উপাদান নিয়ে যদি আমি গুণ করি তাহলে কি পাবো? -1 পাবো, যা এই সেটের মধ্যে আছে। আবার প্রিয় শিক্ষার্থী, আমি যে আর দুটো উপাদান নেই, আমার ইচ্ছা মতো দুটো উপাদান নেই, মনে করো i নিলাম আর আমাদের 1 নিলাম, তাহলে আমাদের পাওয়া যাবে i, যা এই সেটের মধ্যে আছে। তার মানে প্রিয় শিক্ষার্থী, তোমার ইচ্ছা মতো যে কোনো দুইটি উপাদান নিয়ে তুমি যদি গুণ করো, তাহলে তুমি যদি যে গুণফলটা পাবে সেটা যদি তোমার ওই সেটের মধ্যে থাকে, তখন এই গুণটাকে বলা হবে বাইনারি অপারেশন। এই গুণটাকে কি বলা হবে? এটা হচ্ছে আমাদের গুণ। এই গুণটাকে বলা হবে বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন বলা হবে। আমি যদি আরেকটি উদাহরণ দিই তাহলে দেখো, মনে করো z ইকুয়াল 0 +-1 +-2 আপ টু এরকম আমাদের একটা সেট নিলাম, পূর্ণ সংখ্যার সেট একটা উদাহরণ দিলাম। আমরা এই সেটের যে কোনো দুটি উপাদান নিব, মনে করো 1 আর 5 নিলাম এবং যোগ করলাম। যোগ করলে কি পাওয়া যাবে? 6। এই 6টাও আমাদের কি আছে? এই সেটের মধ্যে আছে। আমরা যদি 11 এবং 20 যদি নেই, তাহলে যোগ করলে কত হবে? 31 পাওয়া যাবে। এটাও আমাদের এই পূর্ণ সংখ্যার মধ্যে, এই সেটের মধ্যে আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে যে আমাদের যোগটা আছে, সেই যোগটাকে বলা হবে, অর্থাৎ প্লাস চিহ্নটাকে বলা হবে, এই অপারেশনটাকে বলা হবে বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন বলা হবে। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী বাইনারি অপারেশনটা বুঝে আসছে। অর্থাৎ কোন সেটের মধ্যে যে কোনো দুটি উপাদান নিয়ে যদি এর মধ্যে যদি আমি যোগ করি, বিয়োগ করি, হ্যাঁ, কিংবা তোমার গুণ করি, যাই করি না কেন, যে অপারেশনই করি না কেন, যদি যে নতুন এলিমেন্টটা পাওয়া যাবে, ইফ দ্য নিউ এলিমেন্ট, হ্যাঁ, ইন দ্য সেম সেট, অর্থাৎ এই সেটের মধ্যে যদি থাকে, তখন আমাদের সেই অপারেশনটাকে বলা হবে কি বাইনারি অপারেশন। তাহলে এখানে উদাহরণ অনুসারে, প্রথম উদাহরণ অনুসারে আমরা বলতে পারি, এই উদাহরণ অনুসারে বলতে পারি এখানে একটি গুণ হচ্ছে আমাদের বাইনারি অপারেশন, আর এই উদাহরণ বলতে পারি যোগ হচ্ছে কি একটি বাইনারি অপারেশন, এডিশন হচ্ছে একটি বাইনারি অপারেশন। এই ইন্টিজারের যে সেটটা দেওয়া আছে, এই সেটটাকে যদি আমরা গুণের মাধ্যমে যদি করি, অর্থাৎ মাল্টিপ্লিকেশন করি, তাহলে এই অপারেশনটা কি হবে? বাইনারি অপারেশনই হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের বাইনারি অপারেশন বিষয়টা বুঝে আসছে। এখন আমরা আলোচনা করব গ্রুপ কি। গ্রুপ নিয়ে একটু আলোচনা করা যাক। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু মনে রাখবো, সেটা হচ্ছে বাইনারি অপারেশনকে প্রকাশ করা হয়, আমরা জানি বাইনারি অপারেশন is generally denoted by small circle অথবা অর অ্যাস্টেরিস্ক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এছাড়াও আরো কিছু আমাদের সিম্বল রয়েছে, তা সবগুলো আমরা দেখাবো না, আমরা শুধু স্মল সার্কেল এবং অ্যাস্টেরিস্কটাই বেশি ব্যবহার করব। আমরা এইটাই আমরা কি দেখাবো। যেমন মনে করো আমি যদি তোমাদেরকে বলি a অ্যাস্টেরিস্ক b, তাহলে এই অ্যাস্টেরিস্ক b আমাদের যে রেজাল্টটা হবে সেটা এই অ্যাস্টেরিস্ক আমাদের এডিশনও হতে পারে,
আবার কি মাল্টিপ্লিকেশন হতে পারে, অর্থাৎ এটা দ্বারা আমাদের a প্লাস b হতে পারে অথবা a গুণ b বোঝাতে পারে। অর্থাৎ এই যে অপারেশনটাকে বাইনারি অপারেশন বলা হয়। আমি যদি এটাও লিখি তাহলে এটা একই জিনিস হবে অ্যাস্টারিক b, তাহলে এটা আমাদের এডিশনও হতে পারে অথবা কি হতে পারে, হ্যাঁ গুণও হতে পারে, আদার অপারেশনও হতে পারে। তো এরকম ভাবে যেমন উদাহরণ দিই, দেখো উদাহরণ দিলে যেমন মনে করো আমি যদি 3 স্মল সার্কেল দিলাম, মানে অপারেশনের প্রতীকটা দিলাম, এখানে দিলাম 5 দিলাম মনে করো, তাহলে হবে আমাদের এটাও আমাদের কি হতে পারে, এটা আমাদের 8 হতে পারে, আবার আমাদের কি হতে পারে 15 হতে পারে। যদি রেজাল্ট যদি 8 হয় তাহলে তোমাকে বুঝতে হবে এখানে আমাদের এডিশন অপারেশন হয়েছে, বাইনারি অপারেশন এডিশন হবে, আর এখানে যদি আমি 15 লিখি তার মানে আমার বুঝতে হবে এখানে হচ্ছে কি আমার মাল্টিপ্লিকেশন অপারেশনে কাজ করা হয়েছে। এরকম ভাবে যদি প্রিয় শিক্ষার্থী আমি যদি এখানে লিখি 5 প্লাস 5 6 দিলাম, আমি যদি 11 লিখি তাহলে বুঝতে হবে এখানে আমাদের প্লাসে কাজ করা হয়েছে, তো এডিশনে কাজ করা হয়েছে। আর যদি আমি যদি এখানে 30 লিখি তাহলে বুঝতে হবে আমাদের মাল্টিপ্লিকেশনে কাজ করা হয়েছে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী আমরা এটা বুঝবো, সেটা হচ্ছে বাইনারি অপারেশন হচ্ছে স্মল সার্কেল বাই অ্যাস্টারিক এই দ্বারা কি করা হয়, ডেরিভ করা হয়। ঠিক আছে না প্রিয় শিক্ষার্থী? তাহলে আমরা বাইনারি অপারেশনের প্রতীকগুলোর উপর ডেফিনিশন মনে রাখবো। এখন আমরা মূল আলোচনা চলে যাব, সেটা হচ্ছে কি গ্রুপ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তাহলে গ্রুপ নিয়ে একটু আলোচনা করি। শুরুতে আমরা গ্রুপের ডেফিনিশনটা জানবো। গ্রুপের ডেফিনিশন দেখো, গ্রুপের ডেফিনিশন এ নন এমপ্টি সেট। মনে করো আমি জি নিলাম, নন এমপ্টি সেট জি together with a binary operation আমরা অ্যাস্টারিকের ধরলাম। এখানে আমাদের এটা আমাদের যে কোনো হতে পারে, এডিশন হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে, আবার কম্পোজিশন হতে পারে, তাহলে আমরা এটা ধরে নিলাম। তাহলে এই নন এমপ্টি সেট কি বলা হবে, is called a group if the following conditions are satisfied. প্রিয় শিক্ষার্থী আমরা একটা এখানে নন এমপ্টি সেট দিলাম, সেটা হচ্ছে জি। নন এমপ্টি সেট মানে কি, অবশ্যই উপাদান তার মধ্যে কি থাকতে হবে। টুগেদার উইথ এ বাইনারি অপারেশন অ্যাস্টারিক, তো বাইনারি অপারেশন হতে হবে সেটা ইজ কল্ড, তাকে বলা হবে, অর্থাৎ এই জি নন এমপ্টি সেটটাকে বলা হবে ইজ এ কল্ড এ গ্রুপ বলা হবে ইফ দা ফলোইং কন্ডিশন আর স্যাটিসফাইড। আমাদের কয়েকটি শর্ত আছে, সেই শর্তগুলো মানতে হবে। সেই শর্তগুলো হচ্ছে ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ ইনভার্স। এই চারটি শর্ত যদি মানে তাহলে আমরা বলতে পারবো এই জি কে বলা হবে একটি গ্রুপ। প্রিয় শিক্ষার্থী একটি নন এমপ্টি সেট হচ্ছে জি, এই জি কে বলা হবে আমাদের একটা গ্রুপ বলা হবে যদি চারটি শর্ত মানে। চারটি শর্ত কি কি, ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি আর এক্সিস্টেন্স অফ ইনভার্স। এই চারটি শর্ত যদি মানে তাহলে আমরা এই জি কে বলতে পারবো কি একটি গ্রুপ বলতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী প্রথম শর্তটা দেখে নিই আমরা। প্রথম শর্তটা হচ্ছে আমাদের ক্লোজার ল। হ্যাঁ, ক্লোজার ল বিষয়টা কি? ক্লোজার ল বিষয়টি হচ্ছে আমাদের মনে করো যে কোনো দুটি উপাদান নিলাম, ফর অল এ বি, ওই সেটের মধ্যে জি এর মধ্যে যে কোনো দুটি উপাদান নিলাম এ বি, ইচ্ছা মতো দুটি উপাদান নিলাম। এখন যদি আমার ইমপ্লাইজ দ্যাট আমি যদি এ এবং বি এর মধ্যে যদি কি অপারেশন করি সেটা আমাদের এডিশন হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে, যদি রেজাল্টটা যদি আবার সেই জি এর মধ্যে থাকে তখন সেইটাকে বলা হবে কি ক্লোজার ল সিদ্ধ করা। যদি এই শর্তটা মানে তাই বলতে পারবো এই সেটটা ক্লোজার ল স্যাটিসফাইড হোল্ড করে। তাহলে প্রিয় শিক্ষার্থীদের উদাহরণ দেখা যাক। মনে করো আমি জি ধরলাম, মনে করো তোমার 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 আপ টু, এটা পূর্ণ সংখ্যার সেট ধরে নিলাম জি। এখন আমি এখান থেকে যে কোনো দুটি উপাদান ধরতে পারি। মনে করো আমি যদি বললাম 3 এবং 5 এই জি এর মধ্যে আছে, তাহলে আমি এখানে যদি এডিশনটা ধরে নেই, সাপোজ এডিশনটা
তাহলে 3 প্লাস 5 8 হবে, তাহলে 8 কিন্তু জি এর মধ্যে আছে। হ্যাঁ, আমি যদি এখানে 11 প্লাস 5 লিখি তাহলে হবে আমাদের 16, এটাও আমাদের জি এর মধ্যে আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটাতে বলতে পারি আমরা এখানে এই যে গ্রুপটা আছে আমাদের, এটা আমাদের ক্লোজার লটা কি মানে এডিশনের ক্ষেত্রে যদি এডিশনের শর্ত মানে তাহলে লিখব জি প্লাস জি কমা প্লাস পার্টিকুলারের ভিতরে, যদি গুণের শর্ত মানে তাহলে হবে আমাদের যদি গুণ করি 3 5 15, এটা আমাদের জি এর মধ্যে আছে কারণ 15 একটা ইন্টিজার। আমরা যদি 3 * 5 নেই তাহলে একে 4 নিলাম তার 20, এটা করলেও আমাদের জি এর মধ্যে 30। তাহলে এই ক্ষেত্রে বলতে পারবো জি কমা একটা ক্লোজার লর শর্তটা মানে, তাহলে বলতে পারি আমরা সেটা হচ্ছে অর্থাৎ ওই জি নন এমটি সেটের যে কোনো দুটো উপাদান ধরে নিব এ বি এবং ওই দুটোর মধ্যে অপারেশন করে অবশ্যই জি এর মধ্যে কি থাকতে হবে, দুই থাকে, তাহলে বলবো এই সেটটা আমাদের ক্লোজার লর শর্তটি মেনে চলে বা স্যাটিসফাই করে। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 2 নম্বর শর্তটি যদি দেখি তাহলে দেখো 2 নম্বর শর্ত যদি দেখি 2 নম্বর শর্ত হচ্ছে ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল। তাই অ্যাসোসিয়েটিভ ল এর ক্ষেত্রে আমরা যে কোনো তিনটি উপাদান নেব ওই জি সেটের মধ্যে। মনে করো ফর অল এ বি সি তিনটি উপাদান নিলাম, তিনটি যদি উপাদান নিলাম আমরা, এখন যদি আমরা এই শর্তটি মানে এ এর সাথে বি এর, তারপরে আমরা তৃতীয় উপাদানটি অপারেশন করব, যদি এটা এ স্টারিক বি স্টারিক সি যদি এই শর্তটি যদি মানে তাহলে বলতে পারবো সেটি কি অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাইড। তাহলে প্রিয় শিক্ষার্থী উদাহরণ দেওয়া যাক, যেমন একটু আগে বলেছিলাম জি একটা সেট দিয়েছিলাম, সেখানে ছিল আমার 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ইত্যাদি ছিল আমার। এখন আমি যে কোনো তিনটি উপাদান নেই, মনে করো 2 নিলাম 3 নিলাম আর 5 নিলাম, তিনটি উপাদান নিলাম ওই জি এর মধ্যে কি আছে। তাহলে এখন এই সূত্র অনুসারে দেখো তো প্রথম কি করছি এ বি সি মধ্যে এ বি, তাহলে এখানে আমরা বলতে পারি সেটা হচ্ছে দেখো 2 স্টারিক 3 স্টারিক 5 ইকুয়াল 2 স্টারিক 3 স্টারিক 5, এটা সমান হবে। এখন যদি এই অপারেশনটা যদি বাইরের অপারেশনটা যদি আমাদের যোগের হয়, সেই যোগের ক্ষেত্রে কি হবে দেখো, যোগের ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে হবে 2 + 3 স্টারিক প্লাস এখানে 5 হবে আর এখানে 2 + 3 + 5, রেজাল্ট কিন্তু আমাদের সেম হবে। হ্যাঁ, দুই পাশে কি আমার মান একই আসবে। আর যদি আমি যদি প্লাস না দিকে যদি আমি বলি গুণ মাল্টিপ্লিকেশন যদি হয় সেক্ষেত্রে বলতে পারবো 2 * 3 into 5 equal 2 * 3 into 5, রেজাল্ট কি আসবে আমার সেম আসবে। তাহলে আমি বলতে পারি প্রিয় শিক্ষার্থী এইটাই আমাদের এই জি সেটটা আমাদের অ্যাসোসিয়েটিভ লটা কি মানে। তাহলে প্রিয় শিক্ষার্থী সেটা কি যোগের ক্ষেত্রে হতে পারে, গুণের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বলতে পারি অ্যাসোসিয়েটিভ ল শর্ত হচ্ছে আমরা ওই সেটের মধ্যে তিনটি উপাদান নিব, তাহলে এ বাই অপারেশন বি অপারেশন সি ইকুয়াল এ স্টারিক ইনটু বি স্টারিক সি। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কন্ডিশনটি। এখন আমরা আলোচনা করব 3 নম্বর কন্ডিশনটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর কন্ডিশনটা কি? 3 নম্বর কন্ডিশনটি হচ্ছে আমাদের এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। তাহলে 3 নম্বর কন্ডিশন হচ্ছে আমাদের এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল আমরা একটু এটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি ল হচ্ছে এটা, সেটা হচ্ছে ফর অল a belongs to G, আমি ধরে নিলাম a এই G সেটের মধ্যে আছে, তাহলে there exist বিদ্যমান আছে, এটাকে সংক্ষেপে প্রকাশ করে আমাদের এই যে উল্টা ই, আসলে এটাকে বলা হয় আমরা আগে ফার্স্টের দিকে পড়ে আসছি, এর সাথে পরিচিত এই প্রতীকটির সাথে, এটা there exist E belongs to G, আমরা ধরে নিলাম E এই G এর মধ্যে আছে such that এরূপ যেন একটি শর্ত মানতে হবে আমাদের, সেই শর্তটি হচ্ছে a asterisk e এবং e asterisk a equal to a, এই শর্তটা মানতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি ল এর ক্ষেত্রে অবশ্যই এই শর্তটি মানতে হবে।
হ্যাঁ ইকুয়াল ই স্টেরিক এ ইকুয়াল এ, এটা মানে হচ্ছে এরকম, সেটি হচ্ছে আমাদের একবার এটার সমান এটা হতে পারে, এটার সমান এটা হবে। তো সেরকম ভাবে একটু দেখে নাও, মনে করো এ স্টেরিক ই ইকুয়াল টু হবে এ, আবার ই স্টেরিক এ সমান হচ্ছে এ। তার মানে প্রিয় শিক্ষার্থী এটা এমন একটা আমাদের অপারেশনটা করতে হবে, মনে করো এ হচ্ছে যে কোনো একটা উপাদান, তার সাথে ই যদি আমি যদি যোগ করি কিংবা গুণ করি তাহলে ওই উপাদানটাই পাওয়া যাবে। সাপোজ ধরো যদি আমি এখানে যোগ যদি করি তাহলে বলো এ, এখানে যদি যোগ করি তাহলে কত বসালে এখানে আমাদের এ পাওয়া যাবে, এখানে আমাদের কত যোগ করলে এর সাথে কত যোগ করলে এ পাওয়া যাবে, নিশ্চিত বুঝছো সেটা হচ্ছে আমাদের 0 যোগ করলে কি পাওয়া যাবে, এ পাওয়া যাবে। আবার এখানে যদি আমি 0 এর সাথে যদি এ যোগ করি তাহলে আমাদের এ পাওয়া যাবে, ঠিক না? তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে, অর্থাৎ এর সাথে যদি 0 যোগ করি তাহলে এ পাওয়া যায়, অর্থাৎ এবং 0 এর সাথে এ যোগ করলে কি এ পাওয়া যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী যোগের ক্ষেত্রে আমাদের, যোগের ক্ষেত্রে এডিশনের ক্ষেত্রে আমাদের যোগের একক হচ্ছে 0। যোগের একক কি? যোগের একক হচ্ছে 0। তাহলে বলতে পারি আমাদের যোগের ক্ষেত্রে যোগের একক হবে কি, অর্থাৎ যোগের একক হচ্ছে 0। তো যোগের একক, যোগের একক হচ্ছে 0 বা 0, এটা আমরা একটু মনে রাখবো। ওকে, আবার যদি চিন্তা করি, যদি গুণের ক্ষেত্রে চিন্তা করি তাহলে বলো এর সাথে কি গুণ করলে, কত গুণ করলে আমাদের এ পাওয়া যাবে, ঠিক 1। আবার 1 এর সাথে এ গুণ করলে আমাদের এ পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি গুণের একক হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে গুণের একক হচ্ছে 1। গুণের একক হচ্ছে আমাদের কি 1 হবে, অর্থাৎ 1 হবে আমাদের। এরকম আমরা কি করব, মনে রাখবো প্রিয় শিক্ষার্থী। তা যাই হোক, যোগের ক্ষেত্রে আমাদের যোগের একক হচ্ছে 0 এবং গুণের একক হচ্ছে 1। তাহলে এটাকে বলা হয়, তাহলে যোগের ক্ষেত্রে ই কে বলা হয়, এখানে এটা কি বলা হবে, আইডেন্টিটি। ই কে কি বলা হবে, আইডেন্টিটি এলিমেন্ট অফ এ সেট অফ এ গ্রুপ জি, অর্থাৎ জি এর আইডেন্টিটি বলা হবে ই কে। কেন না ই হচ্ছে এমন একটা আমাদের সেটের উপাদান, জি সেটের উপাদান, যে উপাদানটি অন্য যে কোনো উপাদানের সাথে যদি আমি অপারেশন করি তাহলে ওই উপাদানটি পাওয়া যায়। ই হচ্ছে আমাদের এমন একটি উপাদান জি সেটের, যে উপাদানটি অন্য যে কোনো উপাদানের সাথে গুণ করলে ওই উপাদানটি কি পাওয়া যায়। তাহলে আমরা ই কে বলতে পারবো আইডেন্টিটি এলিমেন্ট অফ এ গ্রুপ কি জি। যেমন একটু দেখো, এক্ষেত্রে আমরা ইংলিশটা মনে রাখবো, সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এডিশনের ক্ষেত্রে মনে রাখবো, এখানে আইডেন্টিটি এলিমেন্ট মনে রাখতে হবে তোমাদের, আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0। কার ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে, এটা মনে রাখবে। আর আমাদের আইডেন্টিটি এলিমেন্ট 1 হচ্ছে গুণের ক্ষেত্রে, এটা তোমরা মনে রাখবে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, এই জিনিসটাকে একটু আমি যদি অন্যভাবে লিখি তাহলে বলতে পারি এখানে হোয়ার যেখানে ই ইজ দা আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। তার মানে হচ্ছে ই হচ্ছে জি এর আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে একটু মনে রাখতে হবে এখানে ই এর মান হবে 0, কার ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে হবে, এডিশনের ক্ষেত্রে হবে ই এর মান হবে 1 আমাদের গুণের ক্ষেত্রে। এটা আমরা মনে রাখবো, বিশেষ করে আমরা কি মনে রাখবো, আমাদের যোগের একক হচ্ছে 0 এবং গুণের একক হচ্ছে 1। এটা আমরা কি সময় মনে রাখবো। এটা হচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ, 3 নাম্বার শর্ত। এখন আমরা দেখবো 4 নাম্বার শর্তটি দেখবো। তো 4 নাম্বার শর্তটি যদি দেখি তাহলে আমরা দেখবো 4 নাম্বার শর্তটি হচ্ছে আমাদের এক্সিস্টেন্স অফ ইনভার্স ল। এক্সিস্টেন্স অফ ইনভার্স ল, আমরা যদি এই শর্তটা দেখি তাহলে দেখো, আমরা যদি এটা দেখি প্রিয় শিক্ষার্থী দেখো, যেমন ফর অল এ জি সেটের যে কোনো উপাদান ধরে নিলাম, দেয়ার এক্সিস্ট বিদ্যমান আছে, যেমন বি ওই সেটের মধ্যে আছে। এখন যদি আমাদের এই যে এ একটি উপাদান এবং বি একটি উপাদান, দুটি উপাদান আমরা কি করলাম, ধরে নিলাম। এখন একটা শর্ত মানতে হবে, সেই শর্তটি হচ্ছে such that একটি শর্ত মানতে হবে। সেই শর্তটা হচ্ছে এর সাথে আমরা অপারেশন করব বি এর, আবার বি এর সাথে আর করতে পারি,
করলে সবসময় কি পাওয়া যাবে ই পাওয়া যাবে তোমরা জানো এখানে হয় ই হচ্ছে কি ই ইজ দা আইডেন্টিটি আমি উপরে দেখতে বসে দেই it is the identity element of G এখানে ই হচ্ছে আমাদের ই এর পরিচয় হচ্ছে এটা জি এর একটা আইডেন্টিটি এলিমেন্ট আমরা 3 নাম্বার কন্ডিশনে আইডেন্টিটি এলিমেন্ট সম্পর্কে ধারণা লাভ করেছি তাহলে এখানে ই হচ্ছে আইডেন্টিটি এবং যদি এই শর্তটা মানে এ যদি জি এর মধ্যে থাকে এবং সেখানে যদি বি যদি জি এর মধ্যে থাকে এবং এ এবং বি এর মধ্যে যদি আমি অপারেশন করি বাইনারি অপারেশন করি তাহলে আমাদের কি পেতে হবে আইডেন্টিটি এলিমেন্ট পেতে হবে অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট যদি আমরা এখানে অপারেশনটা যদি বাইনারি অপারেশন যদি এডিশনের হয় অপারেশনটা সেক্ষেত্রে আমরা কি পাবো 0 পাবো কেন আইডেন্টিটি না জানো যুগের ক্ষেত্রে 0 আর যদি আমরা যদি মাল্টিপ্লিকেশন করি সেক্ষেত্রে আমরা কি পাবো সেক্ষেত্রে আমরা পাবো আইডেন্টিটি 1 পাবো যদি পাই তখন এই বিটাকে বলা হবে ইনভার্স অফ a তাহলে and b কে বলা হবে b is called the inverse of a তখন এই বিটাকে বলা হবে a এর ইনভার্স আবার অন্যভাবে কইরা আবার অন্যভাবে বলতে পারি হ্যাঁ এগেইন অন্যভাবে বলতে পারি সেটা হচ্ছে a is the inverse of a is called the inverse of b অর্থাৎ একে অপরের কি হবে বিপরীত হবে যেমন দেখো যদি যুগের ক্ষেত্রে চিন্তা করি হ্যাঁ in case of addition যুগের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে কি পাবো যুগের ক্ষেত্রে চিন্তা করি তো মনে করো আমরা এর সাথে মাইনাস এ দিতে পারি তখনই কেবলমাত্র কি পাবো 0 পাবো কেননা আমরা জানি যুগের আমাদের ই পেতে হবে তাই না তাহলে ই যদি পেতে চাই যুগের ক্ষেত্রে ই কত এর মান কত 0 যুগের ক্ষেত্রে 0 তাহলে ই এর ক্ষেত্রে 0 পেতে হবে তাহলে এর সাথে কত যোগ করলে আমরা কি 0 পাবো তাহলে মাইনাস এ তাহলে a প্লাস মাইনাস এর সমান 0 পাবো আবার অন্যথায় বলি মাইনাস এর সাথে a যোগ করলে কি পাবো আমরা 0 পাবো একটু উদাহরণ দেওয়া যাক মনে করো আমরা যদি পূর্ণ সংখ্যা সেটের ক্ষেত্রে চিন্তা করি তাহলে 2 এর সাথে যদি আমরা -2 যোগ করি তাহলে কত পাবো 0 তাহলে এই শর্তটা মানে আবার -2 এর সাথে যদি 2 যোগ করি তাহলে 0 পাবো অর্থাৎ আইডেন্টিটিটা পাবো তাহলে এই -2 কে বলা হবে is the inverse of 2 অর্থাৎ -2 কে বলা হবে 2 এর ইনভার্স 2 এর বিপরীত আবার 2 কে বলা হবে is the inverse of -2 অর্থাৎ -2 হচ্ছে 2 এর বিপরীত আবার 2 হচ্ছে -2 এর বিপরীত তাহলে এই ক্ষেত্রে বলতে পারি আমার সেটা হচ্ছে এরকম ভাবে আমরা উদাহরণ দিতে পারি এখন যদি আমরা গুণের ক্ষেত্রে দেখি তা গুণের ক্ষেত্রে কি পাবো গুণের ক্ষেত্রে যদি আমরা দেখি প্রিয় শিক্ষার্থী মনে করো গুণের ক্ষেত্রে এডিশনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি মাল্টিপ্লিকেশন গুণের ক্ষেত্রে চিন্তা করব আমরা তো গুণের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে বলো এখন এর সাথে কত গুণ করলে আমাদের 1 পাবো কেন 1 পাবো আমি এখানে বলে দিয়েছি এর সাথে বি এর অপারেশন করো বি এর সাথে এর অপারেশন করো কি পেতে হবে ই অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট পেতে হবে জি এর তাহলে এই ক্ষেত্রে আমি যে আইডেন্টিটি এলিমেন্ট পাইছি এটা 0 1 অর্থাৎ যোগের ক্ষেত্রে 0 গুণের ক্ষেত্রে 1 যেহেতু আমি মাল্টিপ্লিকেশন চিন্তা করতেছি তাহলে কি পেতে হবে আমার অবশ্যই 1 পেতে হবে তাহলে বলো কত পাবো অবশ্যই পাবো এখানে a ইনভার্স মানে 1/a a ইনভার্স যদি করি তাহলে আমাদের কন্ডিশনটা কি আসবে 1 আসবে আদারওয়াইজ কিন্তু আসবে না তাহলে এই ক্ষেত্রে একটা শর্ত আছে আমাদের গুণের ক্ষেত্রে একটা শর্ত আছে সেই শর্তটা হচ্ছে এখানে আমাদের a এর সমান অবশ্যই কি হতে পারবে না 0 হতে পারবে না এই কথা মনে রাখতে হবে কেন না আমি যদি a ইনভার্স শর্ত তখন লিখতে পারবো 1/a যখন a not equal to 0 যদি এর মান 0 হয় তাহলে 1/0 মানে কি হবে অসংজ্ঞায়িত হয়ে যাবে তাহলে তা নির্ণয় করা যাবে না তাহলে এর মান এটা 0 হতে পারবে না তাই গুণের ক্ষেত্রে তোমাকে একটু খেয়াল রাখতে হবে যেন এর মান 0 না হয় তাহলে এই ক্ষেত্রে পাবো আবার যদি আমি বলি a ইনভার্সের সাথে কি গুণ করলে আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যাবে অবশ্যই a গুণ করলে সেটা আমাদের আইডেন্টিটি পাওয়া যাবে সেটা হচ্ছে 1 পাওয়া যাবে
অর্থাৎ ই পাওয়া যাবে। গুণের ক্ষেত্রে ই এর মান কত? ই এর মান হচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হচ্ছে a ইনভার্স ইজ দা ইনভার্স অফ a, কিংবা অন্যথায় বলতে পারি অথবা a ইজ দা ইনভার্স অফ a ইনভার্স, এই কথা বলতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা চারটি শর্ত বললাম, যদি জি যে নন এমপ্টি সেটটা আছে, জি সেট যদি চারটি শর্ত মানে, তখন জি কে বলতে পারবো কি? একটি গ্রুপ। কি বলতে পারবো? এটি গ্রুপ। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে বলতে পারি জি হচ্ছে একটা নন এমপ্টি সেট, এই জি কে বলা হবে কি? এটি গ্রুপ বলা হবে যদি আমাদের চারটি শর্ত মানে। এক নাম্বার হচ্ছে ক্লোজার ল, দুই নাম্বার হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, তিন নাম্বার হচ্ছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি ল, এবং চার নাম্বার হচ্ছে এক্সিস্টেন্স অফ ইনভার্স ল। তাই চারটি শর্ত মানলে তাহলে একটা গ্রুপকে কিভাবে প্রকাশ করতে পারি? আমরা এটাকে প্রকাশ করতে পারি ইট ইজ ডেনোটেড বাই, ইট ইজ ডেনোটেড বাই, আমরা এটাকে প্রকাশ করতে পারি জি কমা অ্যাস্টারিক, এইভাবে প্রকাশ করব। যদি আমাদের এটা যদি অপারেশনটা যদি আমাদের হয়, এখানে একটা বিশেষ দ্রষ্টব্য মধ্যে দিই এনবি, হ্যাঁ এটা মনে রাখতে হবে আমাদের। when যদি the operation asterisk is addition, যদি এডিশন যদি হয়, কি অপারেশন? এডিশন যদি হয়, তাহলে then তখন এই গ্রুপটাকে বলা হবে then the group, তখন then the group এই গ্রুপটিকে বলা হবে, এই গ্রুপটিকে বলা হবে is called additive group, বলা হবে। অর্থাৎ আমরা এইভাবে প্রকাশ করব। কি প্রকাশ করব? জি প্লাস দিয়ে প্রকাশ করব। ওকে, যখন আমাদের এডিশনের অপারেশন কি হয়? এডিশনের হয়। অপারেশন যদি আমাদের এডিশনের হয়, সেক্ষেত্রে আমাদের এই গ্রুপটাকে বলা হবে এডিটিভ গ্রুপ বলা হবে। কি গ্রুপ বলা হবে? এডিটিভ গ্রুপ বলা হবে। আবার অপারেশনটা যদি তোমার মাল্টিপ্লিকেশন হয়, মাল্টিপ্লিকেশন যদি আমাদের হয়, এটা এক নাম্বার, দুই নাম্বার, যদি মাল্টিপ্লিকেশন হয়, when the operation asterisk is multiplication, then তাহলে আমরা বলতে পারবো then the group, এই গ্রুপটাকে বলা হবে, এটা প্রতীক হচ্ছে আমাদের জি ডট, জি কমা ডট, হ্যাঁ ডট, is called multiplicative group বলা হবে। আমরা এটা নিয়ে বলতে পারি। ওকে, হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থী, আমরা এটা মনে রাখবো। তাহলে আমরা গ্রুপ নিয়ে বিষয়টিকে আমাদের হ্যাঁ জানতে পারলাম, গ্রুপের ডেফিনেশনটি। ওকে, এখন আমরা আলোচনা করব এবিলিয়ান গ্রুপ কাকে বলে। এবিলিয়ান গ্রুপ কাকে বলে দেখো। এবিলিয়ান গ্রুপ কাকে বলে? এবিলিয়ান গ্রুপ কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব। এবিলিয়ান গ্রুপ হচ্ছে, মনে করো একটা গ্রুপ ধরে নেই, এ গ্রুপ জি অ্যাস্টারিক, এই গ্রুপটাকে বলা হবে is called abelian group, is called an abelian group বলা হবে, বা is called abelian group if for all ab belongs to g, অর্থাৎ j এর মধ্যে দুটো উপাদান নিলাম a এবং b, যদি আমাদের এই শর্তটি মানে a asterisk b equal b asterisk a, এই শর্তটি যখন মানবে তখন আমরা এই গ্রুপটাকে বলতে পারবো কি? এবিলিয়ান গ্রুপ হিসেবে আখ্যায়িত করতে পারবো। অর্থাৎ এটা মানে হচ্ছে যদি আমাদের এডিশন হয়, কি হয়? এডিশন, সেই ক্ষেত্রে হবে a plus b equal b plus a, হ্যাঁ, আর যদি গুণের ক্ষেত্রে হয় সেটা হবে a dot b equal b dot a, এই শর্ত আমাদের মানতে হবে। যেমন আমি যদি সেটটা যদি ধরি g, যে পূর্ণ সংখ্যা সেট দিলাম 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ইত্যাদি,
এখন যদি আমি যোগের ক্ষেত্রে চিন্তা করি, মনে করো 5 প্লাস 6, 6 প্লাস 5, রেজাল্ট একটাই হবে। তার মানে আমাদের এটাকে বলা হবে কি এবিলিয়ান গ্রুপ বলা হবে। যদি আমাদের এটা যদি একটা যে যদি আমাদের কি হয় একটা গ্রুপ হয় আর এই শর্ত যদি মানে, তখন আমরা কি বলতে পারবো, জেড কে বলতে পারবো এবিলিয়ান গ্রুপ। আবার যদি গুণের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে 5 6 6 5 রেজাল্ট কি একই। তাহলে এই জেডটা যদি আমাদের গ্রুপ হয়, তাহলে এই শর্ত মানার কারণে এটাকে বলা হবে এবিলিয়ান গ্রুপ। অর্থাৎ আমি যদি এখন অন্যভাবে যদি বলতাম, তাহলে আমাদের এইভাবে কাজটা করতে হবে। দেখো, মনে করো আমি তোমাদেরকে বললাম জি হচ্ছে একটা সেট, জি হচ্ছে একটা নন এমপ্টি সেট। এখন তোমাকে প্রমাণ করতে হবে জি হবে হ্যাঁ একটা এবিলিয়ান গ্রুপ। তাহলে তোমাকে কয়টা প্রমাণ করতে হবে, কয়টা শর্ত দেখাতে হবে? 5টা শর্ত দেখাতে হবে। আমি আবার বলছি, লিখে দিচ্ছি বিষয়টা তোমাদের জন্য পেশ না লাগে। দেখো, এখানে আমি দুটো ভাগে ভাগ করে দেই। যদি বলা হয় জি হচ্ছে একটা নন এমপ্টি সেট, নন এমপ্টি সেট, সেক্ষেত্রে যদি আমি জি কে যদি বলি জি ইজ এবিলিয়ান গ্রুপ, জি ইজ এবিলিয়ান গ্রুপ যদি বলি, তাহলে মনে রাখতে হবে তোমার কয়টা কন্ডিশন মানতে হবে। এখানে আমাদের 5টি শর্ত মানতে হবে। আমাদের এই পরিস্থিতি মনে রাখবো আমরা, এটা আমাদের বিভিন্ন ধরনের যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করব সেক্ষেত্রে আমাদের লাগবে, বিভিন্ন ত্রিভুজ প্রয়োগ করতে লাগবে আমাদের এটা। ওকে, যদি জি হয় নন এমপ্টি সেট, সেক্ষেত্রে আমাদের জি কে এবিলিয়ান গ্রুপ তখনই বলতে পারবো যদি 5টা শর্ত মানে। আর জি যদি হয় তোমার, জি যদি হয় যদি গ্রুপ, তাহলে একটি শর্ত মানতে হবে। যদি একটা গ্রুপ হয়, সেক্ষেত্রে আমার জি কে বলা হবে জি ইজ এবিলিয়ান গ্রুপ, এবিলিয়ান গ্রুপ বলা হবে যদি একটি শর্ত মানে, সেটা হচ্ছে কি এই শর্তটা মানতে হবে, a b asterisk g equal to a asterisk b equal to b asterisk a। কেন? কারণ হচ্ছে যখন আমি গ্রুপ বলছি, গ্রুপ বলার সাথেই কিন্তু জিটা 4টে শর্ত মানে। কি কি শর্ত 4টা? মনে করে একটা হচ্ছে ক্লোজার ল, ক্লোজার ল। আমাদের আরেকটি হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, আমাদের হচ্ছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এবং আরেকটি হচ্ছে এক্সিস্টেন্স অফ ইনভার্স ল, ইনভার্স ল। আমাদের আরেকটি হচ্ছে এটা, হ্যাঁ সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কমিউটেটিভ ল, এটাকে বলা হয় কমিউটেটিভ ল। মনে রাখবে, এটাকে কমিউটেটিভ ল বলা হয়। কি ল বলা হয়? কমিউটেটিভ ল বলা হয়। লিখে দিই এখানে কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল বলা হয়, মানে বিনিময় বিধি। তাহলে কমিউটেটিভ ল কি হবে? কমিউটেটিভ ল, ঠিক আছে না? এটাকে আমাদের কমিউটেটিভ ল বলতে হবে। তাহলে 5টা শর্ত মানবো। কেন? জি হচ্ছে নন এমপ্টি সেট, শুধুমাত্র সেট, তার মানে গ্রুপের শর্ত এখানে মানে নাই। তাকে আমি যদি জি কে যদি এবিলিয়ান গ্রুপ প্রমাণ করতে চাই, তাহলে জি কে দেখাতে হবে প্রথম গ্রুপ, তারপর এবিলিয়ান গ্রুপ। তার মানে জি গ্রুপ হতে গেলে 4টে শর্ত, সাথে হচ্ছে আমাদের এবিলিয়ান গ্রুপের শর্ত। তাহলে আমাদের এই শর্তগুলো কি মানতে হবে। আর যদি এক্ষেত্রে যদি হয় আমাদের, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? শুধু কমিউটেটিভ লটা মানবে। তার গ্রুপ যদি আগে যদি গ্রুপ হয়ে থাকে, তাহলে কি এবিলিয়ান গ্রুপ তখনই বলতে পারবো যে কমিউটেটিভ লটা যদি সিদ্ধ করে। তো আশা করি এটা বুঝতে পারছো তোমরা। আমি আবারও বলছি, এবিলিয়ান গ্রুপটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই অধ্যায়ে এবং পরবর্তী অধ্যায়ে গুলাতে সবসময় আমরা এবিলিয়ান গ্রুপ কিন্তু প্রমাণ করতে হয় বা এবিলিয়ান গ্রুপ নিয়ে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, জি যদি আমাদের নন এমপ্টি সেট হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের 5টি শর্ত সিদ্ধ করতে হবে। আর জি যদি গ্রুপ হয়, তাহলে একটি শর্ত মানতে হবে। তো এটা ছিল আমাদের কি এবিলিয়ান গ্রুপের কন্ডিশন ছিল। ওকে, আশা করি তোমরা এটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব, মনে করো ফাইনাইট গ্রুপ নিয়ে আলোচনা করব। ফাইনাইট গ্রুপ, তো ফাইনাইট গ্রুপ নিয়ে যদি আলোচনা করি, ফাইনাইট গ্রুপ নিয়ে আলোচনা করি। ফাইনাইট গ্রুপ মানে হচ্ছে সসীম গ্রুপ। ফাইনাইট গ্রুপ হচ্ছে এই গ্রুপটায় যদি ওই গ্রুপের উপাদানটা যদি কি হয়, হ্যাঁ একটা গ্রুপকে বলা হবে ফাইনাইট গ্রুপ যদি ওই গ্রুপের উপাদানগুলো যদি নির্দিষ্ট থাকে, তো ওটা সসীম যদি হয়। তাহলে ডেফিনেশনটা এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এ গ্রুপ
জি অ্যাস্টারিক এটাকে বলা হবে ইজ কল্ড ফাইনাইট গ্রুপ। কি বলা হবে? ফাইনাইট গ্রুপ বলা হবে if যদি the number of element উপাদান সংখ্যা of a group G is finite। এটা হচ্ছে আমাদের ডেফিনিশনটা। অর্থাৎ একটা গ্রুপের যদি তার উপাদান সংখ্যা যদি নির্দিষ্ট থাকে, ফাইনাইট সসীম যদি হয়, সেই গ্রুপটাকে বলা হবে ফাইনাইট গ্রুপ। যেমন एग्जांपल স্বরূপ বলা যায়, মনে করো G 1 1 I I, এটা হচ্ছে আমাদের এই যেটা ফাইনাইট গ্রুপ হবে। এটা হবে ফাইনাইট গ্রুপ হবে। কেন? এখানে আমাদের এই সেটের উপাদানগুলি কি এই গ্রুপটাকে নির্দিষ্ট চারটা উপাদান আছে। আমরা যদি এটাও বলি G equal 1 ওমেগা ওমেগা স্কয়ার, যদি এটা যদি বলি তাহলে এটাও হবে আমাদের ইজ এ ফাইনাইট গ্রুপ। কেন? উপাদান সংখ্যা কি নির্দিষ্ট। আশা করি ফাইনাইট গ্রুপ নিয়ে আমাদের বুঝতে পারছি। এখন ইনফাইনাইট বলি উপাদান সংখ্যা নির্দিষ্ট থাকবে না। ওকে, এরকম। তো যাই হোক, এখন আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা গ্রুপের অর্ডার কাকে বলে। তো অর্ডার নিয়ে আলোচনা করি। তো এখন আলোচনা করব গ্রুপের অর্ডার। হ্যাঁ, এখন যদি আমরা গ্রুপের অর্ডার নিয়ে আলোচনা করি, দেখো অর্ডার অফ এ গ্রুপ, একটা গ্রুপের অর্ডার কাকে বলে। তো মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে আমাদের দুটি মধ্যে এখানে অর্ডার বলতে একটা গ্রুপের অর্ডার হয় আর একটা গ্রুপের উপাদানের অর্ডার হয়। তো আমি লিখে দেই, আমরা আরেকটা ডেফিনিশন করব, সেটা দুটো কিন্তু ভিন্ন। of an element of a group, দুটো ডেফিনিশন কিন্তু ভিন্ন। একটা হচ্ছে গ্রুপের অর্ডার আর একটা হচ্ছে গ্রুপের উপাদানের অর্ডার। একটা হচ্ছে কি, একটা হচ্ছে গ্রুপের অর্ডার আর একটা হচ্ছে গ্রুপের উপাদানের অর্ডার। দুটো বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তবে গ্রুপের অর্ডার আর উপাদানের অর্ডার কিন্তু এক না, দুটো ভিন্ন। এটা নিয়ে আমরা আলোচনা করব, পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা এখন আলোচনা করব অর্ডার অফ এ গ্রুপ নিয়ে আলোচনা করি। তাহলে অর্ডার অফ এ গ্রুপ হচ্ছে the number of distinct মানে ভিন্ন, the number of distinct elements of a group G asterisk is called an order of a group। এটাকে গ্রুপের অর্ডার বলা হয়। It is denoted by, এটাকে প্রকাশ করা হয় order of G। এটা তো আমাদের প্রতীক, এই প্রতীকটা মনে রাখতে হবে। তাহলে এখানে বলছি একটা গ্রুপে ভিন্ন ভিন্ন যে উপাদান সংখ্যা আছে, সেই উপাদান সংখ্যার ভিন্ন মোট উপাদান সংখ্যা হচ্ছে অর্ডার। যেমন एग्जांपल স্বরূপ যদি বলি, মনে করো হিয়ার এখানে G1 1 I I, এটা হচ্ছে একটা গ্রুপ। তাহলে এর অর্ডার কত? তাহলে এর অর্ডার হবে অবশ্যই, এর অর্ডার হবে অর্ডার অফ G, যে অর্ডার হচ্ছে 4। কেন? এখানে আমাদের চারটি উপাদান রয়েছে, 1 2 3 4। এখন যদি আমি বলি G equal 1 1, তাহলে এর অর্ডার অফ G হবে 2। এই ক্ষেত্রে আমরা যদি এখন চিন্তা করি, আরেকটি উদাহরণ দিই। এখানে মনে করো G ধরলাম 1 ওমেগা ওমেগা স্কয়ার, তাহলে এখানে উপাদান কয়টা? 3টা। তাহলে বলতে পারবো অর্ডার অফ G হচ্ছে আমাদের 3। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা
হ্যাঁ, যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।